Hello my dear children, hope you all are very well. তো আজকে আমরা আবার ফিরে এসেছি ক্লাস 5-এর সুপার পাওয়ার ইন ক্রিকেট এই ভিডিওটার বাকি অংশ নিয়ে। তো আশা করি আগের অংশটা তোমরা সবাই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ক্লিক করলে তোমরা আগের অংশটা দেখতে পাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। তো চলো শুরু করা যাক। তো দেখো দিয়েছে লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে সেন্টেন্সগুলোকে পড়ার জন্য। Rahul's father, a great cricket lover like him, handed him a yellowish newspaper cutting. ঠিক আছে, তাহলে রাহুলের বাবা, যিনি একজন ক্রিকেট প্রেমী মানুষ, তিনি কি করলেন না রাহুলের হাতে একটা ইয়েলোইশ মানে হলুদ হয়ে যাওয়া নিউজপেপার কাটিং দিয়েছিল। নেক্সট দেখো এখানে লেখা রয়েছে হোয়াটস দিস, রাহুল আস্কড হিজ ফাদার, রাহুল তার বাবাকে জিজ্ঞাসা করেছিল এটা কি। দিস ইজ ফ্রম আ নিউজ পেপার অফ 26th June 1983, এটা 1983 ইয়ারের 26 জুনের একটা নিউজ পেপার। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, সেটা হচ্ছে সেই দিনটা যেদিন মানে এই দিনটার আগের দিন ইন্ডিয়া কি করেছিল না ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জয়লাভ করেছিল প্রথমবার। হিজ ফাদার রিপ্লাইড উইথ আ স্মাইল, তার বাবা হাসি মুখে বলেছিল আই ওয়াজ ইন ক্লাস 7 দেন, আমি তখন ক্লাস 7-এ পড়ি, অ্যান্ড হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, এবং আমি এই এতদিন ধরে এটাকে আমার সাথে আগলে রেখেছি। গো থ্রু ইট, এটা পড়ো, অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, হি অ্যাডেড, এবং আমাকে বলো যে তোমার এটা পড়ে কেমন অনুভূতি হচ্ছে, সে এটা বলেছিল। নাও ইউ সি দ্যাট, এবার দেখো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের পাশেই দেখো এখানে স্কাই ব্লু কালারের ছোট্ট ছোট্ট ডট রয়েছে, যেটাকে আমরা ফুল স্টপ বলি। তোমরা কিন্তু ফুল স্টপ সবাই জানো। তো এবার ফুল স্টপ কখন ইউজ করা হয় না বাংলার ক্ষেত্রে, যেমন একটা সেন্টেন্স বা একটা বাক্য শেষ হয়ে গেলে আমরা দাঁড়ি দিই, তেমনই ইংরাজির ক্ষেত্রে কিন্তু আমরা কি করি না ফুল স্টপ দিই। তাই বলছে দেখো ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ আ সেন্টেন্স, একটা বাক্যের মানে একটা বাক্য শেষ হয়ে যাওয়াকে নির্দেশ করে কে না এই ফুল স্টপ। ঠিক আছে, তাহলে যেখানে ফুল স্টপ থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে বাক্যটা শেষ হয়ে গেল। নেক্সট দেখো কমা, এই দেখো পিঙ্ক কালার দিয়ে এই যে এরকম রয়েছে, এটাকে বলে এরকম যে রয়েছে এটাকে বলে কমা। ঠিক আছে, তো কমাও তোমরা জানো যে কমা দিয়ে কি হয় না কমা ইন্ডিকেটস আ শর্ট পজ উইদিন আ সেন্টেন্স। তাহলে একটা বাক্যের মধ্যে যখন কোথাও অল্প সময়ের জন্য থামতে হয় তখন আমরা সেখানে কমা ব্যবহার করি। যেমন ধরো এই যে রাহুলস ফাদার, রাহুলের বাবা, একটুখানি থামলাম, আ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম, তার মতোই একজন ক্রিকেট প্রেমী মানুষ। তো এই যে দেখো এটা কিন্তু একটাই সেন্টেন্স, কিন্তু তবুও সেন্টেন্সটা যাতে বলতে গিয়ে সুন্দরভাবে বোঝা যায় তার জন্য আমরা কি করলাম না অল্প থামলাম, তো তখন সেখানে কিন্তু কমার ব্যবহার হলো। নেক্সট হচ্ছে দেখো কোয়েশ্চেন মার্ক ইন্ডিকেটস আ কোয়েশ্চেন, এটা সবাই জানো যে প্রশ্ন চিহ্ন আমরা কখন ব্যবহার করি না যখন একটা প্রশ্ন করা হয় তার শেষে আমরা প্রশ্ন চিহ্ন ব্যবহার করি। আর লাস্ট দেখো এই যে এইদিকে এরকম দুটো কমা আবার এদিকে এরকম দুটো কমা যেটাতে থাকে সেটাকে বলা হচ্ছে এই যে এটা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাস আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ, যখন আমরা কারুর কথাকে তুলে ধরি। ঠিক আছে, ধরো দুরকমভাবে বলা যায়, যেমন সে বলল সে আজ স্কুলে যাবে না। ঠিক আছে, এটা কিন্তু
আমি তার কথাটাকে তুলে ধরছি না, এটা আমি আমার মতো করে তার কথাটাকে বলছি যে ও আজকে স্কুল যাবে না বলেছে, ঠিক আছে। কিন্তু যদি ওর কথাটাই বলি তাহলে কি বলবো না, সে বলল আমি আজ স্কুলে যাব না, ঠিক আছে। তো তাহলে যখন তার কারুর কথা সেটাকে আমরা ডাইরেক্টলি তুলে ধরছি, মানে সে যেটা বলেছে একদম সেটাই বলছি হুবহু, তখন আমরা কিন্তু ব্যবহার করি এই ইনভার্টেড কমাটা। ইনভার্টেড কমা ইউজ হয় না তার কথার শুরুতে ইনভার্টেড কমা, প্রথমের ইনভার্টেড কমাটা ইউজ হবে যেটাকে বলা হয় যে ওপেন করার জন্য, মানে শুরুতে যেটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ওপেন ইনভার্টেড কমাস হবে আর কি। আর বাক্যটা যখন শেষ হচ্ছে তখন যেটা দেয়া হবে সেটা দিয়ে আর কি ক্লোজ করা হবে। তাহলে ইনভার্টেড কমা দুটো হয়, একটা কথাটার প্রথমে, হ্যাঁ, এটাকে তোমরা ওপেন ইনভার্টেড কমা বলতে পারো, ঠিক আছে, আর একটা কথাটার শেষে যেটাকে তোমরা ক্লোজিং ইনভার্টেড কমা বলতে পারো, ঠিক আছে। তো চলো তাহলে এই যে কমা, ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্ক, এই সমস্ত কিছুকে ইংলিশে বলা হয় পাংচুয়েশন মার্কস, ঠিক আছে। পাংচুয়েশন মার্কস, যেটাকে তোমরা বাংলায় বলে থাকো ছেদ বা জ্যোতি চিহ্ন। এবার আমরা যে পাংচুয়েশন মার্কস বা ছেদ জ্যোতিচিহ্ন শিখলাম সেটা দিয়ে আমরা অ্যাক্টিভিটি 6টা করে ফেলি। এখানে দেখো আমি অলরেডি করেই দিয়েছি। এবার আমি যখন পড়বো বিষয়টা তখন তোমাদের অবশ্যই এক্সপ্লেন করবো এবং তোমরাও কিন্তু বোঝার চেষ্টা করো। ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন একটা লোক বাজারে গেছিল। দেখো তারপরে আমি দিয়েছি ফুল স্টপ, অর্থাৎ এই বাক্যটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, তাই এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে। হি বট আ বক্স, কমা, সে একটা বাক্স কিনেছিল, আ ব্যাট, কমা, একটা ব্যাট কিনেছিল, আ বল, একটা বল কিনেছিল, অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট, এবং একটা পেন কিনেছিল মার্কেট থেকে, ফুল স্টপ। তাহলে দেখো এখানটায় আগে আমি পড়ে নিই। হি বট আ বক্স, আ ব্যাট, আ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। তাহলে এই যে দেখো বক্স, ব্যাট, বল, এগুলোর বলার সময় আমি যে অল্প সময় দাঁড়ালাম যাতে তোমরা বুঝতে পারো পরিষ্কার যে সে কী কী জিনিস কিনেছিল, তাই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কথার পরে কমা ব্যবহার করলাম। নেক্সট দেখো, হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা ছিল খুব ভারী, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, ফুল স্টপ পড়ে গেল। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তোমরা কি জানো সে তারপর কি করেছিল? তাহলে এটা আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে তোমরা কি জানো সে তারপর কি করেছিল, তাই এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে বা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। হি সেড টু আ হর্স, সে একটা ঘোড়াকে বলল, কমা। এবার দেখো তার কথাটা আমি ডাইরেক্টলি তুলে ধরছি, তাই দেখো এখানে আমি ইনভার্টেড কমা ওপেন করেছি। প্লিজ শেয়ার মাই লোড, আমার এই ভারটা তুমি শেয়ার করো, ফুল স্টপ। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী, ফুল স্টপ। এর সাথে ওর যে ডায়লগটা বা কথাটা সেটা শেষ হয়ে গেল বলে আমরা ইনভার্টেড কমাটা আবার এই যে ক্লোজ করে দিয়েছি। এবার দেখো নেক্সট সেন্টেন্স শুরু হবে। দ্য হর্স রিপ্লাইড, ঠিক আছে, তাহলে ঘোড়াটা বলল, এবার ঘোড়ার কথাটা তুলে ধরছি, রিপ্লাইডের পর কমা, কারণ ঘোড়ার কথাটা এবার শুরু হবে, তাই আমরা মধ্যিখানে অল্প থেমেছি বলে কমা, আবার ইনভার্টেড কমা শুরু। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার ভার, ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলো না এটাকে ভাগ করে নিতে, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ বাক্যটাও শেষ হলো এবং তার সাথে কিন্তু তার কথাটাও শেষ হলো। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 7। তো এখানে এই জিনিসটা তোমরা ক্লাস 3 থেকে প্রচুরবার করে এসেছো, যে এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে তোমাদের কি করতে হবে না সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে মানেগুলো জেনে নিই। দেখো STUNNED, স্টান্ট মানে কাউকে অবাক করে দেওয়া। রেজিস্টেন্স, RESIS, রেজিস,
RESTANCE, রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। নেক্সট হচ্ছে লিফটেড মানে তুলে ধরা। ওয়েদার মানে সবাই জানো আবহাওয়া। পপুলারিটি মানে হচ্ছে খ্যাতি। দেখো বলছে ফার্স্টেরটা কি দেয়া রয়েছে, দ্য ক্যাপ্টেন লিফটেড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট, মানে দলের যে ক্যাপ্টেন বা নেতা, সরি মানে অধিনায়ক, নেতা বলে না অধিনায়ক, তো তিনি কি করলেন না ট্রফিটা তুলে ধরলেন টুর্নামেন্টটা জেতার পর। নেক্সট হচ্ছে দেখো সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট ড্যাশ অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির এটা কি হবে না এটা হবে হচ্ছে নাম্বার 2 পপুলারিটি। ঠিক আছে, তাহলে সৌরভ গাঙ্গুলির পুরো ভারতব্যাপী একটা খ্যাতি রয়েছে। নেক্সট নাম্বার 3, দ্য ড্যাশ ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লুমি। ঠিক আছে, নাম্বার 3 হবে হচ্ছে ওয়েদার, কারণ এই মানেটা দাঁড়াচ্ছে যে ইংল্যান্ডের আবহাওয়া কখনো কখনো অন্ধকারাচ্ছন্ন এবং গ্লুমি মানে হচ্ছে কি বলবো মেঘাচ্ছন্ন থাকে। নেক্সট আওয়ার ব্যাটসম্যান পুট আপ আ ব্রেভ ড্যাশ এগেনস্ট দ্য অপোনেন্ট। আওয়ার ব্যাটসম্যান পুট আপ আ ব্রেভ কি হবে না রেজিস্ট্যান্স, নাম্বার 4 রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের ব্যাটসম্যানেরা অপোনেন্ট মানে বিপরীত দলের এগেনস্টে বিরুদ্ধে একটা খুব সাহসী প্রতিরোধ করে তুলেছিল। নাম্বার 5 যেটা পড়ে রয়েছে অবশ্যই সেটা স্টান্ট, দ্য ফুটবলার স্টান্ট দ্য অডিয়েন্স বাই হিজ স্কিল, মানে ফুটবল খেলোয়াড় তার দক্ষতার দেখিয়ে পুরো অডিয়েন্সকে বা দর্শককে একদম অবাক করে দিয়েছিল। ঠিক আছে, তো তাহলে আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 8 বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস টু শো দ্য সিকোয়েন্স অফ অ্যাকশন বাই পুটিং নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস। তাহলে এখানে ঘটনাগুলো উল্টোপাল্টা দেয়া আছে, তো তার পাশে তোমাদেরকে নাম্বারিং করতে হবে যাতে ঘটনাগুলো পরপর সাজানো যায়। তো দেখো ফার্স্টে কি হবে, দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস, মানে লর্ডসের মাঠে ফাইনাল খেলা হয়েছিল, তাই এর পাশে 1 দেয়া রয়েছে। নেক্সট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল, এটা হচ্ছে সেকেন্ড ঘটনা, তাই আমরা এর পাশে 2 লিখেছি। থার্ড হচ্ছে ইন্ডিয়া ব্যাট ফার্স্ট, তো টসে জেতার পর ওয়েস্ট ইন্ডিজ কাকে ব্যাট করতে পাঠিয়েছিল না ইন্ডিয়াকে, তাহলে ইন্ডিয়া ব্যাট ফার্স্ট, এটা হচ্ছে নাম্বার 3। এবার কি হবে নাম্বার 4-এ ইন্ডিয়া স্কোরড 183 রানস, ইন্ডিয়া 183 রান করেছিল। নেক্সট নাম্বার 5, ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস, এরপর হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 140 রান করতে পেরেছিল, তাই এর পাশে আমরা লিখছি 5। নেক্সট ইন্ডিয়া ওন বাই 43 রানস, ভারত 43 রানে জিতেছিল, তাই এটা হচ্ছে নাম্বার 6। আর লাস্ট হচ্ছে কোনটা, অমরনাথ ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ, অমরনাথকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল, অর্থাৎ নাম্বারিং দেখলে 4 1 6 5 2 3 7। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে ভালোভাবে পড়তে বলছে হু আর ইউ। ঠিক আছে, হু মানে কে, দেখো আমি লিখে দিয়েছি পাশে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে বলছে হু আর ইউ, তুমি কে। আই অ্যাম বিনা, আমি হলাম বিনা। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে কোথায়, তাহলে তুমি কোথায় থাকো। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ব্রেকফাস্ট, হোয়েন মানে কখন, অর্থাৎ সময় জানতে চাইছে। হ্যাঁ, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে আমার জলখাবার খাই। হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট, হুইচ মানে কোনটা, তোমার ফেভারিট ফ্রুট কোনটা, ফেভারিট ফ্লাওয়ার কোনটা, এরকম। ঠিক আছে, তাহলে
কোন জিনিসটা হচ্ছে তোমার বা কোনটা হচ্ছে তোমার ফেভারিট খেলা। মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় স্পোর্ট খেলা হচ্ছে ক্রিকেট। তাহলে প্রত্যেকটার মানে তোমরা কিন্তু বইতে লিখে রাখবে, এবং শুধু লিখে রাখবে না, পড়ে মনে রাখতে হবে। হু মানে কে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, আর হুইচ মানে কোনটা। ঠিক আছে, এবার দেখো দিয়েছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি দিয়েছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তাহলে এই বক্সের মধ্যে যে 4টে শব্দ দেওয়া আছে, যেগুলোর মানে তোমরা একটু আগেই পড়লে, যে হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, আর হোয়ার মানে হচ্ছে কোথায়। তো এগুলো দিয়েই কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো দেখো 1 নম্বরে দিয়েছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। এবার আনসারটা দেখে আমরা বুঝতে পারবো যে এটার মানে কি হতে পারে। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আফটারনুন মানে বিকেলবেলা। তাহলে আমি আমার বন্ধুদের সাথে বিকেলবেলা বা দুপুরবেলা খেলা করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কিসের কথা বলা হয়েছে? সময়ের কথা, তাই না? যে কোন সময় বা কখন খেলা করো। তাহলে কখনের ইংরাজি কি হবে না? হোয়েন। তাহলে হোয়েনটা হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, তাহলে নাম্বার 1-এ হবে হচ্ছে হোয়েন। তাহলে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কখন খেলা করো। নেক্সট নাম্বার 2, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আনসার দেখো, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করছে যে তোমার বেস্ট ফ্রেন্ড কে। ঠিক আছে, তাহলে কে হলে হচ্ছে কি না হু। হু মানে কে, তাহলে হু হচ্ছে নাম্বার 2। তাহলে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার বেস্ট ফ্রেন্ড? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। তাহলে আনসার দেখো, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। গরমের ছুটিতে আমরা দার্জিলিং গেছিলাম। ঠিক আছে, তাহলে একটা জায়গার কথা বলা হয়েছে, তাহলে আমরা কি বলি যে কোথায় গেছিলে বেড়াতে। তাহলে কোথায় এর ইংরাজি হচ্ছে হোয়ার। তাহলে নাম্বার 3 হচ্ছে হোয়ার। ঠিক আছে, তাহলে হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। তুমি সামার ভ্যাকেশনে কোথায় যাবে, কোথায় যাবে, উইল বলেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাম্বার 3 হোয়ার। আর যেটা পড়ে রইল হোয়াট, হোয়াট হচ্ছে নাম্বার 4। তাহলে দেখো, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। টিফিনে তুমি কি এনেছো, কি এর ইংরাজি হচ্ছে হোয়াট। তাই আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিনে ব্রেড বা পাউরুটি এনেছি। ঠিক আছে, তাহলে একবার দেখে নাও, নাম্বার 1-এ হবে হোয়েন, নাম্বার 2-তে হবে হু, নাম্বার 3-তে হবে হোয়ার, আর নাম্বার 4-এ হবে হোয়াট। ঠিক আছে, এবার আমরা চলে যাই এর পরের অংশে। খুব ভালো করে সেন্টেন্সগুলো দেখো। রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে। রাহুল আজকে খুবই এক্সাইটেড বা উত্তেজিত। ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশনস। ভারতীয় বোলাররা পিচের যে কন্ডিশন এবং ওয়েদারের সেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছিল বা ব্যবহার করেছিল। নাম্বার 3, কপিল দেব র্যান আ ডিস্টেন্স টু টেক আ ক্যাচ। কপিল দেব একটুখানি দৌড়েছিল বা কিছু দূরত্ব অতিক্রম করেছিল ক্যাচ ধরার জন্য। নেক্সট নাম্বার 4, অমরনাথ প্লেড আ ভাইটাল রোল ইন ইন্ডিয়াস উইন। তাহলে ইন্ডিয়ার জেতার পেছনে অমরনাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নাম্বার 5, ক্রিকেট স্টার্টেড গেনিং র্যাপিড পপুলারিটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ক্রিকেট ভারতে আস্তে আস্তে খ্যাতি অর্জন করছিল। দেখো, লেটস রিফ্রেম। এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে এই যে বাক্যগুলো রয়েছে তার কিছু অংশ কিন্তু ব্লু কালার দিয়ে লেখা রয়েছে। লেটস রিফ্রেম ইচ অফ দ্য অ্যাভাব সেন্টেন্স ইউজিং হু অর হোয়াট। তাহলে তোমরা যদি হু বা হোয়াট দিয়ে করো, তাহলে হু ইজ ভেরি এক্সাইটেড টুডে, আনসার হবে কি রাহুল। ঠিক আছে, হু ইউটিলাইজড দ্য ওয়েদার অ্যান্ড
পিচ কন্ডিশনস, অর্থাৎ এই যে ব্লু অংশটা, এটাতে যদি তোমরা হু দিয়ে ওই অংশটাকে তোমরা যদি হু দিয়ে প্রশ্ন করো তাহলে কিন্তু কি হবে না, মানে এই ব্লু দিয়ে লেখা অংশটার পরিবর্তে যদি তোমরা হু কথাটা বসাও, ঠিক আছে, তাহলে যে আনসারটা পাবে সেটাই হচ্ছে কিন্তু এই ব্লু লেখা অংশগুলো। তাহলে দেখো অল দিস দ্য আনসার্স আর ইন কালার্ড ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে তোমরা যদি হু বা হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করো, এই যে ব্লু অংশগুলোকে যদি তোমরা ডিলিট করে দিয়ে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করো, যেমন দেখো হু ইজ ভেরি এক্সাইটেড টুডে, কে আজকে খুব এক্সাইটেড, আনসার পাবে কি রাহুল। দেখো কালার্ড ওয়ার্ডস অর্থাৎ ব্লু দিয়ে লেখা রয়েছে রাহুল। নেক্সট দেখো হু ইউটিলাইজড দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন, কে ব্যবহার করেছিল, কে বা কারা ব্যবহার করেছিল এই ওয়েদার আর পিচ কন্ডিশন, আনসার পাবে ইন্ডিয়ান বোলার্স। নেক্সট দেখো হু র্যান আ ডিস্টেন্স টু টেক আ ক্যাচ, আনসার পাবে কপিল দেব, তাহলে কপিল দেব কালার্ড ওয়ার্ডস। হু প্লেড আ ভাইটাল রোল ইন ইন্ডিয়াস উইন, ঠিক আছে, তাহলে কে ইন্ডিয়ার জেতার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আনসার পাবে অমরনাথ, এগেন কালার্ড ওয়ার্ডস। আর লাস্ট হোয়াট স্টার্টেড গেনিং র্যাপিড পপুলারিটি ইন ইন্ডিয়া, ক্রিকেট। ঠিক আছে, তাহলে দেখো যে একটা বাক্যকে আমরা যদি হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে তার যে আনসারটা পাবো, হু বা হোয়াট মানে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্ন করে যে আনসারটা পাবো সেই আনসারটাকেই কিন্তু বলা হবে সেই বাক্যের সাবজেক্ট। তাহলে অল দিস ওয়ার্ডস, এই যে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে আনসারগুলো পেলাম সেগুলোই কিন্তু হচ্ছে কি না অল দিস ওয়ার্ডস আর সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স, তাহলে এগুলো হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এবং সাবজেক্টটা পেয়ে গেলে বাকি যে অংশটা রয়েছে, এই দেখো রাহুল, রাহুল হচ্ছে সাবজেক্ট, তাহলে বাকি যে অংশটা ইজ ভেরি এক্সাইটেড টুডে, এইটা পুরোটাই হচ্ছে কি না প্রেডিকেট। অর্থাৎ বাংলায় আমরা সাবজেক্টকে বলে থাকি উদ্দেশ্য এবং প্রেডিকেটকে বলে থাকি বিধেয়। তো তোমরা উদ্দেশ্য বিধেয় করার ক্ষেত্রেও কোনো একটা বাক্য থাকলে সেটাকে যদি কি বা কাকে, এই কে বা কি দিয়ে প্রশ্ন করো তাহলে যে আনসার পাবে সেগুলো হবে বাক্যের উদ্দেশ্য, এবং উদ্দেশ্য অংশটাকে সরিয়ে নেবার পর বাকি যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে বাক্যের বিধেয়। তাহলে উদ্দেশ্যকে ইংরাজিতে বলা হয় সাবজেক্ট আর বিধেয়কে ইংরাজিতে বলা হয় প্রেডিকেট। তো দেখো এতক্ষণ আমরা যেটা বললাম, ঠিক আছে, সেইটাই কিন্তু এখানে পরিষ্কার করে করে দেওয়া রয়েছে যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো। দেখো কি বলছে, টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, সাবজেক্ট কোনটা সেটা জানতে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে, হু বা হোয়াট দিয়ে। আমি আগেই বললাম যে প্রশ্ন করলে যে আনসার পাবে সেটাই হচ্ছে সাবজেক্ট। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, প্রত্যেকটা বাক্যেরই দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তবে এর ব্যতিক্রম আছে, অনেক সময় কিন্তু কোনো বাক্যে এই সাবজেক্ট বা উদ্দেশ্যর অংশটা উহ্য থাকে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। এবার দেখো দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের উদ্দেশ্য হচ্ছে বাক্যের সেই অংশ অ্যাবাউট হুম অর হুইচ দ্য সেন্টেন্স সেজ সামথিং, যার সম্পর্কে কিছু বলা হয়। তাহলে যেটা সাবজেক্ট তার সম্পর্কেই কিন্তু বলা হচ্ছে। যেমন দেখো রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রাহুলের সম্পর্কে। ঠিক আছে, তাহলে যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। আর উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বলা হয় তখন সেটা হচ্ছে প্রেডিকেট। তাই বলছে প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স, প্রেডিকেট হচ্ছে বাক্যের সেই অংশ যেটা কি করে না সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চলে যাই আমরা অ্যাক্টিভিটি 10।
এখানে কতগুলো বাক্য দিয়ে দিয়েছে, তো তার থেকে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা আলাদা করতে হবে। তো এটা আমি করে দেবো না, তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই নিজেরা করতে চেষ্টা করবে। কারুর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, অথবা তোমরা কিন্তু এই আনসারগুলো করেও আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো ফার্স্ট সেন্টেন্স বলছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে ছেলেটা মাঠে খেলছে। তাহলে আমরা চলো প্রশ্ন করি, হু দিয়ে কে মাঠে খেলছে, না আনসার পেলাম কি দ্য বয়। ঠিক আছে, তাহলে এই দ্য বয় হচ্ছে কি সাবজেক্ট, আর প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে এবার বয় হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি বলেছি যে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্লেজ ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকে খুব খুশি। তাহলে কে খুব খুশি, উত্তর পাচ্ছি হি বা সে, তাই তো। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদে যেটা পড়ে থাকে ইজ ভেরি হ্যাপি টুডে এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট নাম্বার 3, দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার, তাহলে মেয়েটা এই বছরে ফার্স্ট হয়েছে। তাহলে এখানে কে ফার্স্ট হয়েছে, আনসার পাবে কোনটা, না আনসার পাবে হচ্ছে দ্য গার্ল, মেয়েটা। তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, এবং বাকি যে অংশটা পড়ে রয়েছে স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখো চলে যাই, নেক্সট বলছে আ ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রি ইজ, বা হোয়াট ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, দ্য ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আর ট্রি উত্তর পেলাম, ট্রি, আর ট্রি হচ্ছে সাবজেক্ট, ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড হচ্ছে প্রেডিকেট। নেক্সট দেখো দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। তাহলে হোয়াট রিভলভস রাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারদিকে কে ঘুরছে বা কি ঘুরছে। ঠিক আছে, তাহলে হবে আনসার হচ্ছে দ্য মুন, মানে চাঁদ ঘুরছে। তাহলে দ্য মুন সাবজেক্ট, রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা করবে, এবং এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এবার দেখো লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো নিচের সেন্টেন্সগুলো দেখো। তো এগুলো আমি তোমাদের কিন্তু এত ডিটেলসে পড়াবো না, তার কারণ হচ্ছে ক্লাস 2 থেকে তোমরা শিখে এসেছো ভাওয়েল, কনসোনেন্ট, এবং কখন এ হয়, কোথায় অ্যান হয়, কোথায় দা হয়, এগুলো কিন্তু তোমরা সমস্তটাই শিখে এসেছো। তাই এত ডিটেলসে আমরা যাচ্ছি না, ছোট করে বলে দিচ্ছি বিষয়টা। তো দেখো তোমরা জানো যে এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট রয়েছে, যার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, তো 5টা ভাওয়েল কি কি, অবশ্যই এ, ই, আই, ও আর ইউ। তাহলে এই ভাওয়েল দিয়ে যে শব্দগুলো শুরু হয় তার আগে সর্বদাই অ্যান বসে। ঠিক আছে, এবং এক্ষেত্রে কিন্তু এক্সেপশন কিছু কিছু থাকেই সব ক্ষেত্রে, সেটা তোমরা করতে করতে শিখে যাবে। এ, ই, আই, ও, ইউ এগুলো ছাড়া বাকি অ্যালফাবেটগুলো দিয়ে যে শব্দগুলো শুরু হয় তার আগে সবসময় এ বসে। ঠিক আছে, তো এবার দেখো তাহলে চলে যাই আমরা অ্যাক্টিভিটি 11-এ। তার আগে এখানে একটু দেখে নিই। দেখো এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড, তাহলে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুধু নয়, যে শব্দগুলোর সাউন্ডটা কনসোনেন্টের মতো, কনসোনেন্ট অ্যালফাবেটগুলোর মতো সাউন্ড হবে, সে তার আগেও কিন্তু এ বসবে। আবার অ্যান হচ্ছে বসে কোথায়, না যেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়। ঠিক আছে, যেমন দেখো আ ক্রো, আ স্টোন, আ মাউন্টেন, আ বুক, আ শু। কিন্তু দেখো অ্যান অ্যাপল, অ্যান আই, অ্যান ইঙ্কপট, অ্যান আউল, এখানে দেখো অ্যান অ্যাপল এ,
ভাওয়েল তাই অ্যান হলো। অ্যান আই বানানে ই দিয়ে শুরু হয়েছে তাই ই ভাওয়েল, তার আগে অ্যান হলো। নেক্সট হচ্ছে ইঙ্ক পট, তাহলে ইঙ্ক আই দিয়ে শুরু হচ্ছে তাই তার আগে অ্যান হলো। তারপর হচ্ছে আউল ও, তাহলে ও দিয়ে শুরু, তার আগে অ্যান হলো। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 11-এ। দেখো এখানে এ আর অ্যান বসাতে দিয়েছে। প্রথমে অরেঞ্জ, তার আগে অ্যান। গোট, জি হচ্ছে কনসোনেন্ট, তার আগে এ। আচ্ছা, এবার দেখো এ ম্যান, অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ, এ লেক, অ্যান আমব্রেলা, আ ক্রিকেটার। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমরা তোমাদের বইতে এগুলো করে নেবে। এবার হচ্ছে দেখো যে দা কোথায় কোথায় হয়। ঠিক আছে, আমরা জানি যে এ অ্যান্ড দা এই তিনটেই হচ্ছে আর্টিকেল, কিন্তু দা আমরা কখন ব্যবহার করি না, যখন কোনো, দেখো এখানে লেখা রয়েছে হিয়ার দা ইন্ডিকেটস আ পার্টিকুলার অ্যান্ড স্পেসিফিক পার্সন, অ্যানিমাল, অবজেক্ট অর কনসেপ্ট। তাহলে দা আমরা ব্যবহার করি সেখানেই যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয়। সেটা হতে পারে একটা নির্দিষ্ট সময়ের কথা, একটা নির্দিষ্ট কোনো জায়গার কথা, বা হতে পারে যে নির্দিষ্ট করে কোনো একজন মানুষের কথা বলছি, সেগুলো ক্ষেত্রে দা হয়। আবার এই পৃথিবীতে যে জিনিসগুলো একটা করেই আছে, যেমন দ্য গ্যাঞ্জেস, দ্য হিমালয়াস, দ্য মুন, দ্য বেস্ট প্লেয়ার, দ্য সান, তাহলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু অলওয়েজ দা হবে। ঠিক আছে, এবার দেখো এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 12, ইউজ দা উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। তাহলে এই যে নিচে সান, ইন্ডিয়ান ওশান, এল্ডেস্ট সান, ইন্ডিয়ান ক্রিকেট টিম, এগুলো যে দিয়েছে কিছু কিছু শব্দ বা শব্দগুচ্ছ, তো সেগুলোর আগে তোমাদেরকে দা যোগ করতে হবে এবং প্রত্যেকটা দিয়েই একটা করে বাক্য রচনা করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি বাক্য হতে পারে। আমি যে বাক্য 4টে লিখেছি তার বাইরেও কিন্তু তোমরা নিজের মন থেকে এগুলো দিয়ে বাক্য করতে পারো। দেখো ফার্স্ট ছিল সান, সান মানে সূর্য, তাহলে আমি কি লিখেছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখো সান, এটা যেহেতু একটাই জিনিস, তাই জন্য তার আগে আমি কিন্তু দা বসিয়েছি। নেক্সট দেখো ইন্ডিয়ান ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইজ অন সাউথ অফ এশিয়া। ঠিক আছে, ভারত মহাসাগর রয়েছে এশিয়ার দক্ষিণ দিকে। নেক্সট হচ্ছে দেখো এল্ডেস্ট সন, তাহলে দ্য এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি টেক্স অল রেসপন্সিবিলিটি, মানে পরিবারের যে বড় ছেলে তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তার কথা, তাই দ্য এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি টেক্স অল রেসপন্সিবিলিটি, মানে সমস্ত দায়িত্ব নিয়েছিল। নেক্সট দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ মনিটরড বাই বিসিসিআই, তাহলে বিসিসিআই কি করে, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেখাশোনা বা মনিটরিং করে। তো এগুলো ছাড়াও তোমরা কিন্তু নিজের মন থেকে বাক্য তৈরি করতে পারো। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি 13 বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। তাহলে এ অ্যান্ড দ্য এই তিনটে হচ্ছে আর্টিকেল, তো এই তিনটে দিয়েই তোমাদের কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। দেখো ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেন ইন 2011। তাহলে দেখো এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছে একটা নির্দিষ্ট করে, যে 2011 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলছে, তাই এখানে দা হলো। ইট ওয়াজ আ মোমেন্ট অফ গ্রেট ট্রিয়াম্ফ, মানে এটা একটা জয়ের দারুণ মুহূর্ত, অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন। তাহলে এখানে দেখো ভাওয়েল ই দিয়ে শুরু হয়েছে, তাই অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, মানে ভারতের যুব সম্প্রদায়, তাহলে নির্দিষ্ট করে বলছে যে কোথাকার যুব সম্প্রদায়, ভারতের, তাই তার আগে হচ্ছে দা। তারপরে দেখো দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়্যার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ,
তাহলে ইন্ডিয়ান মেম্বার্স অফ টিম ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া টিমের মেম্বার্সদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই তার আগে হলো দা, ঠিক আছে, ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। এবার চলে যাই আমরা অ্যাক্টিভিটি 14। দেখো বলছে অমরনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ম্যান অফ দ্য ম্যাচ ফর হিজ অলরাউন্ড পারফরম্যান্স। তাহলে অমরনাথ কি হয়েছিল না ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তার বিভিন্ন সুন্দর পারফরমেন্সের বা অল ওভার পারফরমেন্সের জন্য। তো 4টে সেন্টেন্স লিখতে বলেছে যেটাতে তার হিরোইক্স বা তার যে অবদান সেটা উঠে আসে। এটা তোমরা তোমাদের টেক্সটেই পেয়ে যাবে, তবু আমি লিখে দিয়েছি। দেখো অমরনাথ স্কোর 26 ফ্রম 80 বলস। তাহলে অমরনাথ 80 বলে 26 রান করেছিল, ঠিক আছে। অমরনাথ প্লেড ভাইটাল রোল ইন ইন্ডিয়াজ উইন। ভারতের এই যে বিশ্বকাপ ক্রিকেট জেতা, সেখানে কিন্তু অমরনাথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হি টুক 3 উইকেট, সে 3টে উইকেট নিয়েছিল। হি গেভ জাস্ট 12 রানস ফ্রম হিজ 7 ওভার্স অফ বোলিং। সে 7 ওভার বল করে মাত্র 12 রান দিয়েছিল, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু তোমাদের বইতে লিখে নিতে পারো। এবার আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখো এখানে আমরা এবার একটা কবিতা পড়ব, টাইমড আউট, ঠিক আছে। ফার্স্ট উই হ্যাড দ্য টেস্ট, ক্রিকেট অ্যাট ইটস বেস্ট, ওয়েন্ট অন ফুল 5 days। তাহলে সবার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট, যেটা 5 দিন ধরে খেলা হতো, সেটাই তখনকার যুগে কিন্তু বেস্ট ছিল। দ্য ম্যাচ ওয়াজ লং অ্যান্ড স্লো। তো 5 দিন ধরে খেলা হচ্ছে, অর্থাৎ এই ম্যাচটা ভীষণ বড় একটা খেলা হতো এবং খুব স্লোলি হতো, ধীরে ধীরে। অ্যান্ড ফর অল ইউ নো আ গেম উই লাভ অলওয়েজ। কিন্তু তা সত্ত্বেও তোমরা জানো যে এই ক্রিকেট খেলাকে আমরা খুবই ভালোবাসি। দেন দ্য ওয়ান ডে ম্যাচ, এরপর এলো একদিনের ক্রিকেট ম্যাচ, স্ট্রাইক, রান, থ্রো অ্যান্ড ক্যাচ, ঠিক আছে। তাহলে এখানে ব্যাট দিয়ে বল মেরে তারপর দৌড়নো, কখনো ছোঁড়া, কখনো ক্যাচ ধরা, বল ছোঁড়া, ক্যাচ ধরা, এগুলো এই ম্যাচের মধ্যে হতো। দেয়ারস নো গ্রেটার থ্রিল, ঠিক আছে, এটা একটা খুবই উত্তেজনার জায়গা ছিল। অ্যান এন্টায়ার ডে গোজ ফাস্ট, খুব তাড়াতাড়ি একটা দিন চলে যেত মনে হতো। টেস্ট আ ম্যাটার অফ দ্য পাস্ট, তখন সেই 5 দিন ব্যাপী টেস্ট যে ম্যাচ হতো সেটা কিন্তু পুরনো হয়ে গেল। কল ইট হোয়াট ইউ উইল, ঠিক আছে। তো তাহলে তুমি বলো যে এটা তোমার কেমন লাগতো। ইটস 2020 নাও, এখন সেই ম্যাচটা কিন্তু আরও ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে হতো টেস্ট ম্যাচ 5 দিন ব্যাপী, তারপর সেটা ওয়ান ডে ক্রিকেট হলো 50 ওভার্সের, এখন হয় কি 2020, অল স্পাইসড আপ অ্যান্ড হাউ, বলছে সব কিছু এর মধ্যে যেন মিশে রয়েছে। কিভাবে? সিক্সার্স অল দ্য ওয়ে, তাহলে 20 ওভারে কি হচ্ছে না প্রচুর 6 মারতে হয় যাতে তাড়াতাড়ি রান উঠতে পারে। উই হার্ডলি স্পেয়ার আ থট অ্যাট হাউ দ্য গেম গ্রোজ শর্ট, জাস্ট এনজয় দ্য ডে। তাহলে আমরা দেখছি ধীরে ধীরে যে কিভাবে একটা গেম একটা খেলা ধীরে ধীরে সময় সেই খেলাটার কমে আসছে, কিন্তু গেমটা আরও 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 পপুলারিটি পাচ্ছে, আরও গ্রো করছে, ঠিক আছে, এবং আমরা প্রত্যেকটা দিনকে খুব এনজয় করছি। তাহলে এই পড়াটাও আশা করি তোমরা এনজয় করেছো। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তার সাথে কিন্তু ইন্ডিয়া দ্য সুপার পাওয়ার ইন ইন্ডিয়ান ক্রিকেট এই চ্যাপ্টারটা শেষ হলো। তো কারুর কিছু বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা মন দিয়ে করতে থেকো।